প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আজকের পর্ব নবজাতকের বিপদ চিহ্ন ও করণীয়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের আয়োজনমালার শুরুতেই রয়েছে ছোট্ট একটি নাটিকা। আরও আছে আজকের আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে আলোচনা ও মতবিনিময়। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন হোসনে আরা খানম রিপা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী। আজকের আলোচনায় কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছেন নবজাতক শিশুর মা-বাবা ও তার পরিবারের সদস্য। যখন একটি নবজাতক বা শিশু সুস্থভাবে পৃথিবীতে আসে তখন সকলেই কামনা করে যেন সুস্থ থাকে। অনেক সময় শিশু কম ওজন নিয়ে জন্মায়, জন্মের পর নিঃশ্বাস নিতে পারে না, ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া হয়ে যায়। তবে নবজাতকের বিপজ্জনক লক্ষণগুলো থাকলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে বা ডাক্তারের কাছে নিতে হবে। সঠিক যত্নের মাধ্যমে কিভাবে সুস্থ করে তোলা সম্ভব তা নিয়ে এখন রয়েছে ছোট্ট একটি নাটিকা, নবজাতকের সুস্থ হয়ে ওঠা। নাটিকাটিতে অভিনয় করেছেন রোজিনা আক্তার রোজি ও KM সানাউল হক। হ্যালো। হ্যালো জি, কে বলছেন? ম্যাডাম, আমি শাহেদ বলছিলাম। শাহেদ বলছিলেন? কোন শাহেদ বলুন তো? ওই যে গত সপ্তাহে আমার শিশুকে হাসপাতাল থেকে বাসায় আনলাম। জন্মের সময় ওর ওজন অনেক কম ছিল, তাই সপ্তাহখানেক আমার শিশুকে হাসপাতালে রাখতে হয়েছিল। আমি ওর বাবা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পেরেছি। তা কেমন আছে আপনার শিশুটা? ভালো বলে তো মনে হচ্ছে না ম্যাডাম। কেন, কি হয়েছে? শিশুকে বাসায় নেওয়ার পর কোনো রকম বিপদ চিহ্ন লক্ষ্য করলে আপনাকে জানাতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তা তো বলেছিলাম। তা এখন কি সেরকম কিছু মনে হচ্ছে? জি ম্যাডাম। তাহলে আপনি দেরি করছেন কেন? আমি হাসপাতালেই আছি। আপনি দেরি না করে এখনই শিশুকে নিয়ে হাসপাতালে চলে আসুন। ঠিক আছে ম্যাডাম, আমি আমার শিশুকে নিয়ে এক্ষুনি হাসপাতালে আসছি। আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম, কেমন দেখলেন ম্যাডাম আমার শিশুকে? ওর কোনো অসুবিধা হবে না তো? না না, আপনি অস্থির হবেন না, চিন্তার কিছু নেই। এখন আর কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। তবে অসুবিধা হতে পারতো যদি আপনি ওকে সময় মতো হাসপাতালে নিয়ে না আসতেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আপনি একজন সচেতন পিতা, তাই আমার কথার গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন। অথচ দেখুন না, অনেকেই ডাক্তারদের কথা মাঝে মাঝে গুরুত্ব দেয় না, যার ফলে বিপদ যা ঘটার তা ঘটে যায়। আমাদের দেশে অধিকাংশ নবজাতকের মৃত্যু হয় কিন্তু অভিভাবকদের এই অসচেতনতার কারণে। আর নবজাতক কারা তা জানেন তো? জানি ম্যাডাম, জন্মের পর 28 দিন পর্যন্ত বয়সের শিশুদেরই নবজাতক বলে, তাই না ম্যাডাম? এই তো, আপনার তো দেখছি ঠিকই মনে আছে। আসলে পরিবারে নতুন একটা শিশু জন্ম নিলে পরিবারের সবাই এত আনন্দে থাকে, খুশিতে থাকে যে শিশুর কোনো অসুবিধা হচ্ছে কি না অনেক সময় তারা তা লক্ষ্য করে না। আবার লক্ষ্য করলেও বিষয়টিকে তেমন একটা পাত্তা না দিয়ে এড়িয়ে যায়। এতে করে কিন্তু নবজাতকের মৃত্যুর সম্ভাবনাও বেড়ে যায়। জি ম্যাডাম। আর আপনাকে তো আগেই বলেছিলাম, শিশুর কোনো বিপদচিহ্ন দেখা মাত্রই দেরি না করে শিশুকে হাসপাতালে নিয়ে আসবেন। আচ্ছা, বিপদচিহ্নগুলো কি মনে আছে তো? মনে আছে ম্যাডাম, একদম মনে আছে। আর মনে আছে বলেই তো শিশুকে আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তা আবার একটু বলেন না। বলছি ম্যাডাম, শিশু দ্রুত শ্বাস নেওয়া অথবা বুকের খাঁচা দেবে যাওয়া, শিশু বুকের দুধ টানতে না পারা বা না চোষা, শিশুর নাভি পেকে যাওয়া, খিঁচুনির মতো হওয়া, শিশুর জ্বর আসা বা শরীরের তাপমাত্রা কমে যাওয়া,
আর শিশু যদি বেশি নড়াচড়া না করে, মানে শিশু যদি নেতিয়ে যায়, তাহলে বুঝতে হবে শিশুর শরীরে কোনো সমস্যা হচ্ছে, আর এগুলোই হলো বিপদচিহ্ন, তাই না ম্যাডাম? একদম ঠিক বলেছেন। বাহ, আপনার তো দেখছি সবগুলোই মনে আছে। এই জন্যেই তো বলি আপনি একজন সচেতন বাবা, আর সচেতন বলেই এই যাত্রায় আপনার শিশু প্রাণে রক্ষা পেয়েছে। যেসব বিপদচিহ্নের কথা আপনি বললেন, আপনার শিশুর কিন্তু তার মধ্যে একটি বিপদচিহ্ন লক্ষ্য করা যাচ্ছিল, কি ঠিক না? জি ম্যাডাম, শিশু ঘন ঘন শ্বাস নিচ্ছিল। এই তো, অথচ এই বিষয়টিকে অনেকেই এড়িয়ে যেত। হয়তো ভাবতো শিশুরা এভাবেই নিঃশ্বাস নেয়, অথবা ভাবতো এটা আর এমন কি, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, আপনি যেসব বিপদচিহ্নের কথা বললেন, কোনো নবজাতকের সেই সব বিপদচিহ্ন দেখা যাওয়া মাত্রই দেরি না করে শিশুকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, যেমন আপনি নিয়ে এসেছেন। এই জন্যেই আপনার শিশু আজ বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে। জি ম্যাডাম। আরেকটা কথা, আপনি তো জানেন শিশু জন্মের সময় যদি তার ওজন 2000 গ্রাম বা 2 কেজি ওজনের কম হয়, তাহলে সেই শিশুকে কম ওজনের শিশু হিসেবে ধরে নিতে হবে, তাই না? জি ম্যাডাম। আর এই কম ওজনের শিশুকে অবশ্যই হাসপাতালে রেখে চিকিৎসা নিতে হবে, তা না হলে শিশুর বিপদ হতে পারে। জি ম্যাডাম, আমার শিশুর ওজনও তো কম ছিল, এজন্যই শিশুকে এখানে রেখে চিকিৎসা করাতে ওর মাশাআল্লাহ ওজন বেড়েছে। আরেকটা কথা, আমাদের এই হাসপাতালে তো কম ওজনের শিশুর চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু যেসব জায়গায় এই ব্যবস্থা নেই, সেখান থেকে শিশুকে অবশ্যই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল বা যে হাসপাতালে কম ওজনের শিশুর চিকিৎসার ব্যবস্থা আছে, শিশুকে অবশ্যই সেসব হাসপাতালে রেফার করে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু অবহেলা করা যাবে না। জি ম্যাডাম। ম্যাডাম, আমার শিশুকে কি কয়েকদিন হাসপাতালে রাখতে হবে? হ্যাঁ, তা তো অবশ্যই রাখতে হবে। আমরা শিশুকে অবজারভেশনে রেখেছি, কয়েকদিন তো শিশুকে হাসপাতালে থাকতেই হবে। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি তো আমাদের দায়িত্ব। যান, আপনি আপনার শিশুর কাছে যান, আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, কেমন? অবশ্যই ম্যাডাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ছোট্ট নাটিকাটি নবজাতকের সুস্থ হয়ে ওঠা উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আজকের আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় ও আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আজকে একটি স্বাস্থ্য সচেতনতা এবং নবজাতকের যত্ন নিয়েই একটি প্রোগ্রামেই আছি। আপনাদের সবার হয়তো ছোট বাচ্চা আছে অথবা কেউ নতুন মা হতে যাচ্ছেন। তো এই ছোট্ট অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়েই আমাদের এখানে আয়োজনটি। যখন একটি নবজাতক বা শিশু সুস্থভাবে পৃথিবীতে আসে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু অনেকেই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাদের মধ্যে বিপজ্জনক লক্ষণগুলো থাকলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা ডাক্তারের কাছে নিতে হবে। যদি দেখেন বাচ্চার খিঁচুনি শুরু হয়েছে, মায়ের বুকের দুধ খেতে পারছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, দ্রুত শ্বাস নিচ্ছে বা বুকের নিচের অংশ অনেকখানি দেবে গেছে, নাভি থেকে পুঁজ পড়ছে, অনেক জ্বর থাকে অথবা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। সচরাচর বাচ্চা আমাদের শরীরে একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, মানে আমরা যে একটা নির্দিষ্ট শারীরিক একটা উষ্ণতা, সেটা থেকে হয়তো অনেক বেশি ঠান্ডাও হয়ে যেতে পারে, এবং শরীর অনেক বেশি হলুদ হয়ে গেছে, যেটাকে আমরা বলি যে জন্মগত জন্ডিস। এটা জন্মগতও হতে পারে, অথবা অনেক সময় হয় কি এটা হচ্ছে অসুস্থতার কারণেও কিন্তু জন্ডিসটা হতে পারে। এইসব কিন্তু সমস্যা নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। আমাদের সমস্যা কিন্তু সুস্থ বাচ্চাটা নিয়ে না, আমাদের কনসার্ন থাকবে, আমাদের মনোযোগ থাকবে সব সময় কোন বাচ্চাটা কি সমস্যাটা নিয়ে জন্মগ্রহণ করছে এটার দিকে। আমাদের এখানে কিছু চার্ট আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি শিশু মায়ের বুকের দুধ খেতে পারে না। দ্বিতীয় ছবিটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে খিঁচুনি, মানে বাচ্চা যেটাকে আমরা এখানে বলি
মানে অনেকটা মৃগী রোগের মতো, বাচ্চা হঠাৎ করে অনেক বেশি খিঁচুনি দিচ্ছে অথবা খুব দ্রুত অনেক বেশি জোরে জোরে কান্না করছে। খিঁচুনি অনেকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। একটা হচ্ছে বাচ্চা খিঁচুনি দিচ্ছে, একদম হাত পা শক্ত হয়ে আছে, অথবা অনেক বেশি কান্না করতেছে, যেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত মনে হচ্ছে। নবজাতক কান্না করবে টুকটাক, এটা ঠিক আছে, কিন্তু অনেক বেশি কান্না যেটা থামানো যাচ্ছে না। অজ্ঞান হয়ে পড়া বা স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করা, অথবা দ্রুত শ্বাস প্রশ্বাস, বুকের নিচের অংশ মারাত্মকভাবে দেবে যাওয়া, জ্বর বা শরীরে তাপমাত্রা কমে যাওয়া, এবং শেষ ছবিটাতে দেখতে পাচ্ছেন নাভি থেকে পুঁজ পড়ছে। নবজাতকের সুস্থতার জন্য আমাদের যা করা প্রয়োজন: নবজাতকের বিপদচিহ্ন সম্পর্কে গর্ভকালীন বা প্রসব পরবর্তী সময়ে মা ও তার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাউন্সেলিং করতে হবে। নবজাতকের বিপদচিহ্নসমূহ দেখলে করণীয় হচ্ছে: নবজাতকের উল্লেখিত যে কোনো একটি বিপদচিহ্ন থাকলে নবজাতকের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। 2000 গ্রামের বা 2 কেজির কম ওজনের নবজাতককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেকের বাড়িতে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু আমরা অসচেতনতার কারণে এই কাজটা করে থাকি। আমাদের উচিত হচ্ছে পার্শ্ববর্তী, মানে যেটাকে বলি আমরা হচ্ছে হয়তো ট্রেন্ড ধাত্রী অথবা কোনো নার্স, মিডওয়াইফ অথবা ডক্টরকে দিয়ে ডেলিভারি করানো। কিন্তু আমরা ম্যাক্সিমামে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বাড়িতেই ডেলিভারি করে ফেলি। মানে ধরেন আমার আগের বাচ্চা ছিল, এজন্য হচ্ছে আমি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও বাড়িতে ডেলিভারি করাচ্ছি, অথবা আগে কোনো নবজাতক আমার মারা গেছে, এটার পরেও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আমরা অনেকে বাড়িতে রিস্কটা নিয়ে নিচ্ছি। এসব কারণে কিন্তু আমাদের সমস্যাগুলো দিন দিন বেড়ে চলছে। তো আমরা যদি কোনো নবজাতককে এসব সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে দেখি, আমি যে আগেই আলোচনা করে ফেলছি, শ্বাস ভারী হওয়া, খিঁচুনি হওয়া, সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে ফার্স্টে কোথায় রেফার করব? ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার কল্যাণ কেন্দ্র, যদি তাও অ্যাভেলেবল না থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা প্রথমেই চেষ্টা করব যে আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যেটা আছে সেটাতে যেন বাচ্চাটাকে দ্রুত নিয়ে যায়। ওখানে যদি প্রপার ট্রিটমেন্ট বা ফেসিলিটিস না থাকে, সুযোগ সুবিধা না থাকে, সেক্ষেত্রে ওনারাই আমাদেরকে একটা রেফারাল সিস্টেম ঠিক করে দিবেন। মানে আপনার বাচ্চাটা এখন সেফ আছে, অথবা আপনি হচ্ছে আরও একটু ভালো জায়গায় যান যেখানে হচ্ছে বাচ্চা ভর্তি রেখে চিকিৎসা করার মতো সুযোগ সুবিধা এবং ডক্টর অ্যাভেলেবল আছে, সে জায়গায় আপনাকে পাঠিয়ে দিবে। আমাদের এই ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে একজন মা এবং একজন বাবা বা একজন গার্ডিয়ান হিসেবে। আমরা অনুষ্ঠানের শুরুতে একটা ছোট্ট নাটিকার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অনেক কিছু জেনেছি। একজন বাবা তার হচ্ছে 2000 গ্রামের কম ওজনের একজন নবজাতককে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন হসপিটালে থাকার পরে। তারপর তিনি হচ্ছে ডক্টর শাইলাকে ফোন করলেন। এই নাটকটি আমরা সবাই উপভোগ করেছি এবং এটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। একটা বাচ্চা অসুস্থ থাকলে বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা ডক্টরের সাথে কিভাবে যোগাযোগ করব, বা আমরা গার্ডিয়ান হয়ে এই নাটিকার মাধ্যমে আরও কিছুটা জিনিস জানতে পারছি যে মানে বিপদ চিহ্নগুলো কি কি, কোন সমস্যাটা হলে আপনি ডক্টরের সাথে পরামর্শে যাবেন, কোন সমস্যাটা হলে আপনি ডক্টরের কাছে বাচ্চাকে নিয়ে চলে যাবেন, এই সমস্যাটা আমরা জানতে পারছি। উল্লেখিত নাটকে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মানে আমাদের গার্ডিয়ান মানে বাচ্চার বাবা শাহেদের যে সমস্যাটা উনি উল্লেখ করছেন সেটা হচ্ছে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছিল। এই সমস্যাটা নিয়ে উনি ডক্টর শাইলাকে ফোন করলেন। তারপর ডক্টর শাইলা পরামর্শ দিলেন হচ্ছে আপনি দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। যাওয়ার পরে উনি যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং বাচ্চাকে দেখে উনি একটা সিদ্ধান্তে আসলেন যে বাচ্চা মোটামুটি বিপদমুক্ত, কিন্তু বাচ্চাকে কিছুদিন হসপিটালে রাখতে হবে অবজারভেশনের জন্য। বাচ্চাটা আগের থেকে সুস্থ নাকি আরও ওর জন্য বেটার ট্রিটমেন্টের প্রয়োজন, এটা আমরা হচ্ছে নাটক থেকে জানতে পারছি। এরপরে আমরা শাহেদ থেকে আরও কিছু জানতে পারলাম যে উনি ডক্টর শাইলা ওনাকে পূর্বে যে বিপদচিহ্নগুলো সম্পর্কে বলেছেন উনি কিন্তু সব বিপদচিহ্ন আমাদেরকে আবার নতুন করেও জানিয়ে দিয়েছেন। এই ধরনের কোনো বিপদচিহ্ন যদি বাড়িতে হয়ে থাকে, আমি আবার একটু আপনাদেরকে রিমাইন্ড দিই। একটা হচ্ছে বাচ্চা খিঁচুনি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, অনেক বেশি কান্না করা, অনেক বেশি জ্বর আসা, বাচ্চার শরীর হলুদ হয়ে যাওয়া, আর হচ্ছে বাচ্চার যদি নাভি দিয়ে পুঁজ পড়ে। অনেক সময় দেখবেন হচ্ছে বাচ্চার পেটটা অনেক বেশি ফুলে আসছে, বাচ্চা সব কিছু ঠিক আছে কিন্তু বাচ্চার পেটটা অনেক ফুলে আসছে, গা মুচড়াচ্ছে, এ ধরনেরও কিছু সমস্যা নিয়ে বাচ্চা থাকতে পারে। অথবা বাচ্চা অনেক দিন 3-4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু পায়খানা প্রস্রাব হচ্ছে না। এক্ষেত্রে আমাদের মাদেরও একটু সচেতন থাকতে হবে। এই ধরনের কোনো ধরনের বিপদচিহ্ন যদি আমরা দেখি আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নিব।
বিশেষ করে নিকটস্থ হাসপাতালে যারা দূর দূরান্তে থাকেন, যেমন হচ্ছে আমাদের কক্সবাজারে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হচ্ছে এখনও হচ্ছে ভালো যাতায়াত ব্যবস্থা নেই। যেমন মহেশখালীতে ধলঘাট মাতার বাড়ি, ওখান থেকে একটা অসুস্থ বাচ্চা নিয়ে হসপিটালে আসা কিন্তু অনেক টাফ। এক্ষেত্রে আপনি চাইবেন যে ডক্টরের সাথে একটু পার্সোনাল কন্ট্যাক্ট করতে, মানে যে ডক্টরকে আপনি নিয়মিত দেখান ওনার একটু পার্সোনাল নাম্বারটা নিয়ে রাখবেন, কোনো অসুবিধা হলে যেন দ্রুত আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের মধ্যে যাদের নবজাতক শিশু আছে তাদের মধ্যে কয়েকজন কম ওজন নিয়ে জন্মেছেন, আবার কারো শিশু জন্ম নিবে। এখন যাদের শিশুর কম ওজন আছে বা অসুস্থ আছে, কিভাবে যত্ন নিচ্ছেন, কোন সমস্যা হলে কিভাবে সমাধান করছেন তা নিয়ে আপনাদের অভিজ্ঞতা বা গল্প শুনব। এখন আমরা ডেকে নিব একজন নবজাতক শিশুর মা যার শিশু 2 কেজির কম ওজন নিয়ে জন্মেছেন অথবা দুর্বল থাকার জন্য বুকের দুধ টেনে খেতে পারে না। আপনার শিশু 2 কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করার কারণ কি মনে হয়, এখন কিভাবে শিশুর যত্ন নিচ্ছেন তা নিয়ে আপনার অভিজ্ঞতা বা গল্প শুনব। আমার ছোট বাচ্চা আছে, আমি আমার বাচ্চাকে যেভাবে যত্ন করি সে কথা বলতেছি। আমার বাচ্চা হয়েছে হাসপাতালে, ওজন ছিল কম, 2 কেজি সেই কম ছিল ওজন। তো আমার বাচ্চাকে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তারের সাথে পরামর্শ করছি, পরামর্শ করে হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তি হয়ে ডাক্তারে আমার বাচ্চাকে চিকিৎসা দিছে, মানে ওজন বাড়ার জন্য। আমার বাচ্চা যেহেতু ওজন কম ছিল সেজন্য দুধ সুসুই খেতে পারছিল না, তাই আমি আমার বাচ্চা নিয়ে 1 মাস পর্যন্ত ছিলাম হাসপাতালে। হ্যাঁ, আইসিইউতে ছিল, আমি 1 মাস পর্যন্ত ছিলাম। যখন আস্তে আস্তে দুধ খেতে পারছিল, ওজন বাড়ছিল, তখন আমার বাচ্চাকে ছুটি দিছি। আমার বাচ্চাকে নিয়ে আমি বাড়িতে চলে আসছিলাম। তাই চলে এসে আমার বাচ্চাকে আমি বাড়িতে যত্ন নিছি, কুসুম গরম পানি দিয়ে গোসল করাইছি। তারপর বিপদ চিহ্নগুলো আরও কতগুলো বিপদ চিহ্ন আছে, যেমন ধরুন খিঁচুনি, জ্বর, তারপরে ঠান্ডা হয়ে যাওয়া, যে শুষে দুধ খেতে পারছি না, তারপর আরও গা হলুদ হয়ে যাচ্ছে, যেমন জন্ডিসের ভাব, এরকম। এগুলো হলে আমরা ডাক্তারের কাছে পরামর্শ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ডেকে নিব একজন নবজাতকের বাবাকে। এখন আমরা একজন বাবার গল্প শুনব যার স্ত্রীর শিশু হবে সামনে। আপনার শিশু যেন সঠিক জন্ম ওজন নিয়ে জন্মাতে পারে, তার জন্য শিশুর মায়ের বা মানে স্ত্রীর যত্ন নিচ্ছেন তা নিয়ে আপনার অভিজ্ঞতা বা গল্প শুনব। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চার ওজন নিয়ে খুবই চিন্তিত ছিলাম, কারণ আমার বাচ্চার 2440 গ্রাম। আমি গতকালকেও ওজন টেস্ট করছি। স্ত্রীর পাশাপাশি ওকে বিভিন্ন কাজে হেল্প করি এবং ওর পুষ্টিটা যেন ঠিক থাকে সেদিকেও আমি লক্ষ্য রাখতেছি, এবং ওর ওই ব্লাডটা যেন ঠিক থাকে ওইদিকেও আমি গতকালকেও হিমোগ্লোবিন টেস্ট করেছি। ওর ব্লাডটা একটু কম, মানে 9-10 উপরে থাকতে হয়, তো আমি ওইদিকেও খেয়াল রাখতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, আসলে ওই সব সময় তো ডাক্তার পাশে পাওয়া যায় না, এই কারণে একটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে অনেক সময় আসা যাওয়া অনেক সময় একটু সমস্যা সৃষ্টি হয়। আসলে ডাক্তাররাও অনেক আন্তরিক, তবে অনেক সময় একটু সমস্যা ফেস করতে হয়। প্রেগনেন্সি অবস্থায় স্বামীর অনেকগুলো দায়িত্ব থাকে, এর মধ্যে বিশেষ করে দায়িত্ব হচ্ছে যে রাতে যেন ঠিক টাইমে ঘুমটা হয়। 8 ঘন্টা রাতে ঘুমাইতে হবে, আবার দুপুরে 2 ঘন্টা খাওয়ার পরে 2 ঘন্টা রেস্ট নিতে হবে। ওই টাইমটাতে কিন্তু স্বামীর অনেকগুলো দায়িত্ব থাকে, এগুলো দেখতে হবে। আর পুষ্টিকর খাবার ওই আমার স্ত্রীকে আমি আয়রন, ক্যালসিয়াম, তারপরে এগুলো খাওয়াচ্ছি। তারপরে আমার ওই শাক সবজি, ছোটো মাছ এগুলা খাওয়াচ্ছি। আর পুষ্টির দিকটা আমি খেয়াল রাখতেছি, দৈনিক একটা করে ডিম, 1 গ্লাস দুধ, ডাব খাওয়াচ্ছি। তো এই দিক দিয়ে আমি খেয়াল রাখতেছি। আর ডাক্তারে আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন ওই রুটিনে আমি চলতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এখন একজন আমরা গর্ভবতী মায়ের গল্প শুনব। আপনার শিশু যেন সঠিক জন্ম ওজন নিয়ে জন্মাতে পারে, তার জন্য নিজের যত্ন নিচ্ছেন তা নিয়ে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন। আমি একজন 35 সপ্তাহের গর্ভবতী। আমি এই প্রথম মাস থেকে অনেকবার ডাক্তার দেখাইছি। আমার প্রথম থেকে অনেক সমস্যা ছিল, প্রথমত ওই গ্যাসের সমস্যা। ডাক্তার আমাকে ওষুধ দিছে, ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি।
তারপর এর মাঝে আমার আরও অনেক সমস্যা ছিল, যেমন ওই কোষ্ঠকাঠিন্য। এটার জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আমি অলরেডি 4 বার ওই চেক আপ করাইছি, কম্পিউটার পরীক্ষা দিচ্ছি, ওখানে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ওজনও ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিন একটু কম 9 আছে। এর জন্য আমি এখন পুষ্টিকর খাবার খাচ্ছি। ডাক্তার আমাকে যেভাবে পরামর্শ দিচ্ছে ওইভাবে রুটিন অনুযায়ী আমি পুষ্টিকর খাবারগুলো খাচ্ছি, যেমন দৈনিক একটা মুরগির ডিম, 1 গ্লাস দুধ, শাক সবজি, বাদাম, খেজুর, এগুলো খাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখন আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চাইবো যে আপনি বললেন আপনি 35 সপ্তাহের গর্ভবতী। শেষ চেক আপে আপনার বাচ্চার অবস্থা কী ছিল এবং ওজনটা কেমন ছিল? শেষ চেক আপে আমার বাচ্চার নড়াচড়া একটু কম ছিল। এরপরে যখন আবার ওই কম্পিউটার পরীক্ষা দিচ্ছে, ওখানেও যখন বাচ্চা সুস্থ হচ্ছে না, তখন আমাকে বলছে যে আমরা রিস্ক নিতে পারবো না, তোমরা দ্রুত কক্সবাজার রেফার হয়ে চলে যাও। তখন আমরা বিকালের দিকে ওখানে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করে আবার ওই ডিজিটাল হসপিটালে ডাক্তার দেখাইছিলাম, ইফাত সানিয়াকে। ওনার কাছে আমি 18 ঘন্টা অবজারভেশনে ছিলাম, 18 ঘন্টা আমাকে অক্সিজেন দিছিল। এরপর বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়েছে, এখন সুস্থভাবে নড়াচড়া করতেছে। ওজনটা হচ্ছে 2340 গ্রাম। এখন আমরা 3 জনের গল্প শুনলাম। আমাদের প্রথম জন ছিলেন একজন নবজাতকের মা, যার বাচ্চা 2 কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি ডক্টরের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থাকা এবং বাচ্চা যখন বুকের দুধ পান করতে পারছিলেন এবং ওজন বাড়ছে, তখন হচ্ছে উনি বাসায় নিয়ে এসে আবার সঠিকভাবে বাচ্চার পরিচর্যা করা এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চলা যথেষ্ট ভালোই ছিল। উনি ডাক্তারের পরামর্শ শুনলেন এবং আমরা চেষ্টা করব যে আমরা বাকি যারা আছি নতুন মা হতে যাচ্ছি বা বাবা হচ্ছি, তারাও যেন ওনার পরামর্শগুলো এবং উনি যেভাবে বাচ্চার নিবিড় পরিচর্যা করছেন এবং ডাক্তারের কনসাল্টে আছেন, সেভাবে আমরা যেন নিজেদেরকে সেভাবে পরিচালনা করে বাচ্চার যত্ন নিতে পারি। দ্বিতীয় জন আমরা একজন বাবার গল্প শুনেছি, যার এখনও নবজাতক আসেনি। তিনি কিভাবে বাচ্চার মায়ের যত্ন নিচ্ছেন, কিভাবে চেক আপ করাচ্ছেন। উনি আমাদেরকে বললেন হচ্ছে উনি বাচ্চার মায়ের যথেষ্ট সেবা যত্ন করছেন, কিভাবে কত ঘন্টা ঘুমাতে হবে, কোন ধরনের খাবার খেতে হবে, ডক্টর কি পরামর্শ দিয়েছেন সব কিছু মানছেন। তবে উনি যাতায়াত ব্যবস্থা নিয়ে একটা কথা বলছেন, যেটা হসপিটাল একটু দূরে অথবা সব সময় ডক্টর অ্যাভেলেবল পাওয়া যায় না। যেহেতু আমরা একটু মোটামুটি প্রত্যন্ত অঞ্চলেই আসছি বলা যায়, আর হাসপাতালে হচ্ছে একটা নির্দিষ্ট হসপিটাল যেখানে হচ্ছে পেশেন্টও অনেক বেশি। অনেক সময় পেশেন্ট বেশি থাকার কারণে, ডক্টর কম থাকার কারণে চিকিৎসা পেতে একটু দেরি হয়, অথবা হচ্ছে একজন ডক্টর আছে, পেশেন্ট অনেক বেশি, একটু হয়তো বা হসপিটালটা দূরে, আপনি যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, এসব কারণে একটু সমস্যা হতে পারে। তবু কিন্তু আমরা সব সময় চেষ্টা করব যে গর্ভবতী মাটার যেন প্রপার সেবা যত্নটা আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ আপনাকে, যিনি নবজাতকের বাবা। আমরা তৃতীয় আরেকজন গর্ভবতী মায়ের গল্প শুনলাম, যিনি হচ্ছেন 35 সপ্তাহের গর্ভবতী এবং উনি আমাদেরকে একটা শেষ চেক আপের কথা বললেন, যেটাতে হচ্ছে ওনার বাচ্চা একটু কম নড়াচড়া করছিল, যেটার কারণে উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। সেখানে 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার পরেও খুব একটা ইমপ্রুভমেন্ট না হওয়ার কারণে ওনাকে কক্সবাজারে রেফার করা হয়েছে। ওখানে যাওয়ার পরে উনি আবার হসপিটালাইজড হয়, ভর্তি থাকার কারণে ওনাকে আবার 18 ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে বাচ্চা নড়াচড়া স্বাভাবিক হয় এবং 35 সপ্তাহে ওনার বাচ্চার ওজন হচ্ছে 2 কেজি 300 গ্রামের উপরে। তো ওনার গল্পটাও আমরা শুনলাম। তো এটা উনি অবশ্যই ভালো কাজ করছেন। বাড়িতে যখন বাচ্চা নড়াচড়া কম পাইছে, তখন উনি সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওনাকে রেফার করা হয়েছে। উনি রেফারেল সিস্টেমের মাধ্যমে কক্সবাজার গেছেন, সেখানে ভালো চিকিৎসা পেয়ে উনি বাসায় ফিরে আসছেন এবং আল্লাহ রহমতে নবজাতকটা এখন ওনার হচ্ছে বাচ্চার এখনও ডেলিভারি হয় নাই, কিন্তু ওজনটা যথেষ্ট ভালো আছে, 2 কেজি 300 গ্রামের উপরে। তো উনিও নিজের সেবা যত্নটা ঠিকমতো নিচ্ছেন, ঠিকমতো ঘুমানো, খাওয়া দাওয়া করা, বাচ্চা নড়াচড়া ঠিক আছে কিনা সেটা খেয়াল করা এবং পুষ্টিকর খাওয়া দাওয়া এবং নিজের শারীরিক অতি ঝুঁকিপূর্ণ কাজগুলো কম করা এবং একটু প্রপার রেস্টে থাকা, এই কাজগুলো করছেন। এটার জন্য ওনাকে ধন্যবাদ। এবং উনি নিয়মের মধ্যে থাকছেন, নিয়মিত ডাক্তার দেখানো,
তো আমরা হচ্ছে 3 জনের কাছ থেকেই স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। এখন যদি শিশুর জন্মের পর বিপজ্জনক লক্ষণ থাকলে কখন এবং কী কী বিষয়ে স্বাস্থ্যসেবা নিতে হবে এ নিয়ে যা জানতে চান আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের সকলের মতামত নিয়ে কী নিয়ে পরামর্শ করব সেটা জানাবো। আমার নবজাতক শিশু আছে, বুকের দুধ অনেক কম পায়। বুকের দুধ ঠিকমতো পাওয়ার জন্য আমি কি করব? ধন্যবাদ আপনাকে। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনার নবজাতক শিশু আছে, ও বুকের দুধ কম পাচ্ছে, সে কি বিষয়ে আপনার করণীয় কি? আমি আপনাকে উল্টো প্রশ্ন করব যে আপনার বাচ্চা দুধ কম পাচ্ছে সেটা আপনি কিভাবে বুঝলেন? বাচ্চা কি অনেক বেশি কান্না করে? হ্যাঁ, বাচ্চা দিনে কয়বার পায়খানা এবং দিনে কয়বার প্রস্রাব করে, এটা কি আপনার কোনো খেয়াল আছে? দিনে 4-5 বার করে। প্রস্রাব 4-5 বার করে? হ্যাঁ, দিনে 4-5 বার করে। আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি প্রথমে খেয়াল করবেন যে বাচ্চা 6 বারের বেশি প্রস্রাব করছে কিনা। 24 ঘন্টার মধ্যে 6 বারের বেশি যদি প্রস্রাব করে থাকে সেক্ষেত্রে ধরে নেবেন বাচ্চা প্রপারলি দুধ পাচ্ছে, বুকের দুধ ঠিক মতোই পাচ্ছে। আর আপনার খাবারের আপনার পুষ্টিগুণ একটু উন্নত করতে হবে। যেমন হচ্ছে আমরা গর্ভবতী মারা বাচ্চা যখন গর্ভে থাকে আমরা নিজের শরীরের অনেক যত্ন নিই, কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা মাদের দিকে কেউ খেয়াল রাখি না, মাটা কি ঠিকমতো খাচ্ছে কিনা। একজন মায়ের স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করবে বাচ্চাটা দুধ ঠিকমতো পাচ্ছে কিনা। আপনি কি খাচ্ছেন, আপনার খাদ্য রুটিনে কি আছে, আপনি কি 3 বেলা ভাত খাচ্ছেন নাকি দুধ পাওয়ার মতো কোনো পুষ্টিকর খাবার খাচ্ছেন। আপনার গর্ভকালীন সময়ে যে যত্নগুলি নিয়েছিলেন ঠিক সেই যত্নগুলো বাচ্চা যে কয় বছর 2 থেকে 2.5 বছর আমরা বুকের দুধ পান করাই সেই সময়টাতেও আপনার সেই পরিচর্যাগুলো করতে হবে। যেমন একটু দুধ, ডিম খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, একটু ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। আর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ভিটামিন আর হচ্ছে মানে ব্রেস্ট মিল্ক পাওয়ার মতো কিছু মেডিসিন আছে, সেগুলো যদি উনি সাজেস্ট করেন সেই অনুযায়ী আপনি পরামর্শটা মেনে চলবেন। ধন্যবাদ আপনাকে। আমার বেবি এখন মনে করো 1 মাস হচ্ছে, এখন যা দুধ খায় সব বমি করে ফেলে দেয়। এটা ম্যাডাম এটা করণীয় কি এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। একজন বাবা আমাদের প্রশ্ন করলেন, ওনার বাচ্চার বয়স হচ্ছে 1 মাস এবং বুকের দুধ যা খায় তা হচ্ছে বমি করে ফেলে দেয়। এক্ষেত্রে আমি জানি না ওনার নবজাতকটা ঠিক কোথায় ডেলিভারি হয়েছে, হোম ডেলিভারি হয়েছে না হসপিটাল ডেলিভারি হয়েছে। সিজার হয়েছে হাসপাতালে, সিজারিয়ান সেকশনের মাধ্যমে। কি কারণে সিজার হয়েছিল? ও সেকেন্ড সিজার এটা। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা সিজারের কারণে এটা হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, এটাও সিজার করা লাগছে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নবজাতক ঠিকমতো ওজন নিয়ে সব কিছু নিয়ে জন্মগ্রহণ করার কারণেও অনেক সময় হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু ইনফেকশন থাকে। ধরেন হসপিটালে ভর্তি ছিল বাচ্চাটি, আর আমরা নবজাতক সবাই পছন্দ করি আমরা নিজে হ্যান্ড স্যানিটাইজার না করে হাত না ধুয়ে সবাই বাচ্চাটাকে ইমপ্রপারলি হ্যান্ডেল করতে থাকি, বাচ্চা কোলে নিই। আমরা হচ্ছে অনেক বেশি গেস্ট থাকি তখন, বা নবজাতক একটা জন্ম নেওয়ার পরে আমরা সাথে সাথে অনেক মানুষ যাই, যেটা হচ্ছে বাচ্চাকে কুলে নিচ্ছে। অথচ নিয়ম হচ্ছে 28 দিন পর্যন্ত কিন্তু আত্মীয় স্বজন বাচ্চার বাবা মার বাইরে অতিরিক্ত মানে তৃতীয় কোনো ব্যক্তিকে অ্যালাউ না করা বাচ্চার সুস্থতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা সেই দিকে কোনো নজর রাখি না। বাচ্চাটা ঠিকমতো দুধ পাচ্ছে কি পাচ্ছে না, অথবা দুধ পাওয়ার পরে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না। যেমন উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে বাচ্চা বমি করছে, দুধ খাচ্ছে আর বমি করছে। এক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষ করে বাচ্চা হ্যান্ডলিংয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। নিয়মিত বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মার প্রপার গোসল নিশ্চিত করা, প্লাস অনেক কিছু আরও অনেক সমস্যা থাকতে পারে যেটা হচ্ছে বাচ্চার পেটটা ফাঁপা হয়ে থাকে, যেটা আমরা নর্মাল মনে করি, যেটা কিন্তু নর্মাল না। দেখবেন হচ্ছে বাচ্চার একটু গায়ে জ্বর জ্বর আসতেছে, যেটা খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে, কিন্তু বাচ্চা মাঝে মধ্যে একটু একটু বমি করে, এটা ঠিক আছে। কিন্তু অনেক বাচ্চা আছে যে বুকের দুধ নেওয়ার সাথে সাথে বমি করছে, এরকম সমস্যা থাকে। এক্ষেত্রে আমরা সব সময় খেয়াল রাখবো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে, এবং হচ্ছে বাচ্চা আমরা কোলে নেওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার করব এবং বাচ্চার ক্লিনলিনেসটা আমরা বেশি বেশি খেয়াল রাখবো। ধন্যবাদ আপনাকে। আমি একজন গর্ভবতী। আমার শিশুর জন্ম নেওয়ার পর যদি শিশুর নাভির পছন্দ ধরে তখন আমি কি করতে পারি, বা খিঁচুনি বা অন্য কোনো কিছু দেখা দেয় তখন আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি যেহেতু বর্তমানে গর্ভবতী এবং আপনার শিশু জন্মের দিন সামনে আসতেছে, আপনার প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে আপনি হসপিটাল ডেলিভারি, যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল ডেলিভারি, অভিজ্ঞ কাউকে দিয়ে আপনি ডেলিভারিটা করাবেন। হোম ডেলিভারি না করে, বাড়িতে নবজাতকের ডেলিভারি না করে আপনি হসপিটাল অথবা কোনো কমিউনিটি ক্লিনিক আছে
বিভিন্ন ধরনের সদন আছে, সেখানে আপনার বাচ্চাটা যেন ডেলিভারি হয়। মেইনলি আমরা যেটা দিকে বেশি খেয়াল রাখবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় অভিজ্ঞ একজন মানুষ দিয়ে, যেটা হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যান্ডেল করার মাধ্যমে আপনার নবজাতককে ডেলিভারি করাবেন। এই বিষয়ে আমি আপনাকে একটা পরামর্শ দিব। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চার নাভিতে পচন ধরা, যেটা আমরা হচ্ছে অনেকটা অপরিচ্ছন্নতার কারণে বাচ্চার নাভিতে পচন ধরা বা অনেক কারণে বাচ্চার জ্বর আসে, বাচ্চাকে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না বা অনেক বেশি মানুষের কোলে দেওয়া হচ্ছে ছোট নবজাতকটাকে, সেসব কারণে কিন্তু নাভিতে পচন ধরা বা জ্বর আসে। এই সমস্যাগুলো খিঁচুনিগুলো এসব কারণেই হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই, সর্বশেষ আমার পরামর্শ থাকবে, নাভিতে পচন ধরলে বা খিঁচুনি হলে বা জ্বর আসলে যে কোনো বিপদ চিহ্ন আমরা যেগুলো আগেও আপনাদের সাথে আলোচনা করেছি সেগুলো দেখা দিলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, নিজে কিছু করতে যাবেন না। ধন্যবাদ আপনাকে। বাচ্চা জন্ম হওয়ার পর কতদিন পর বাচ্চাকে গোসল করাতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি একজন নবজাতক পৃথিবীতে আসার সাথে সাথে তাকে কিন্তু গোসল দেওয়া হয়, যেটা অনেক বড় একটা ভুল। নবজাতক কিন্তু যে টেম্পারেচারটা নিয়ে বাচ্চার মায়ের ভিতরে ছিল সেটা কিন্তু আমরা হচ্ছে নষ্ট করে ফেলছি। মানে বাচ্চা নবজাতক হবার পরে যে আমরা গোসলটা দিচ্ছি এটা কিন্তু ক্ষতিকর। আমরা চেষ্টা করব যে 3 দিন পরে, মানে 72 ঘন্টা পরে যেন নবজাতকের গোসল করাই। কারণ হচ্ছে সে যে প্রোটেকশনটা, যে আবরণটা নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বা বেবি ক্লিন করার মতো টাওয়েল আছে, সেগুলো দিয়ে জাস্ট হচ্ছে মুছে পরিষ্কারভাবে মুছে নিব, কোনো ধরনের ঘষা মাজা করব না। আর বাচ্চাকে হচ্ছে জাস্ট আমরা সুন্দরভাবে কাভার করে রাখবো মাথা থেকে পা পর্যন্ত, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হেড টু টু, মানে খুব সুন্দরভাবে বিশেষ করে মাথা আমরা ভালোভাবে ঢেকে রাখবো। এবং নবজাতককে আমরা 72 ঘন্টা পরে অর্থাৎ 3 দিন পরে আমরা কুসুম গরম পানিতে গোসল করাবো। এখন আপনাদের সাথে কথা বলবো নবজাতকের যত্নে আমরা যে ধরনের আচরণগুলো করে থাকি তা নিয়ে। তার মধ্যে আমরা কিছু না জেনে করে থাকি, আবার কিছু জানার পরেও করি। তবে যেগুলো ক্ষতিকর তা অবশ্যই পরিবর্তন করা দরকার। নবজাতককে সংক্রমণ থেকে বাঁচাতে নাড়ি কাটার পর নাভিতে 7.1% ক্লোরহেক্সিডিন দেওয়া, নাভি সবসময় শুকনো রাখা, নাভিতে তেল পাউডার না দেওয়া, নবজাতক শিশুকে 3 দিনের আগে কোনোভাবে পানি দিয়ে গোসল করানো যাবে না। অনেক নবজাতকের জন্মের পরপর জন্ডিস হতে পারে। স্বাভাবিক জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস সাধারণত জন্মের পরে শুরু হয় এবং নবজাতককে প্রতিদিন আধা ঘন্টা করে 10 দিন সূর্যের আলোতে রাখলে ভালো হয়ে যায়। যদি মাত্রা বেশি মনে হয়, যেমন বিলিরুবিন 14 বা তার বেশি হলে হাসপাতালে এনে ফটোথেরাপি দিতে হবে। তখন সেই নবজাতকে কোনোভাবে রোদে দেওয়া উচিত নয়, বরং এতে ক্ষতি হবার আশঙ্কা থাকে। মা বাবা যদি তাদের নবজাতকের জন্ডিস হয়েছে কিনা তা পরীক্ষা করতে চান, তবে কিছু পদ্ধতি আছে, যেমন আলতো করে শিশুর কপাল বা নাকের চামড়া টিপুন, তারপর আঙ্গুল তুলে নিন। যদি চামড়া ছেড়ে দেওয়ার পর নবজাতকের ত্বক অনেক বেশি হলুদ দেখায়, তখন চিকিৎসার জন্য হাসপাতাল নিতে হবে। এছাড়া যদি শিশু বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, বেশি ঘুমালে, জ্বর থাকলে, শরীর দুর্বল হয়ে যেতে থাকলে, শিশুর রক্তে বিলিরুবিনের উপস্থিতির মাত্রা তখন পরীক্ষা করতে হবে। সে অনুযায়ী ডাক্তার চিকিৎসার পরামর্শ দিবেন। কিন্তু দুর্গম জায়গা যেখানে ফটোথেরাপি মেশিন নেই, সেখানে নবজাতকের যত্ন কীভাবে নিলে তারা সুস্থ থাকতে পারে। এছাড়া আসুন জেনে নিই, কোনো নবজাতক যদি কম ওজন নিয়ে জন্মায় তবে কোন সময় কোন ধরনের ব্যবস্থা নিতে হবে। কম ওজনে নবজাতকের যত্ন। হাতের সাহায্যে বুকের দুধ গেলে বের করার পদ্ধতি। স্তনের উপরে বুড়ো আঙ্গুল এবং স্তনের নিচের কালো অংশের বাইরে বাকি 4টি আঙ্গুল রাখতে হবে। স্তনে চাপ দিয়ে বোটার দিকে আনতে হবে। কোনো অবস্থায় বোটায় চাপ দেওয়া যাবে না। সব আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত স্তনে চাপ দিয়ে দুধ গালতে হবে। বের করা দুধ কাপে বা চামচে করে খাওয়াতে হবে, বোতলে বা ফিডারে খাওয়ানো যাবে না। আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এর মধ্যে কোনগুলো ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস মনে হচ্ছে? এই অভ্যাসগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন করতে হয়, তবে কোনগুলো পরিবর্তন করতে চান বা করলে উপকার হবে? বাচ্চার কোনো সমস্যা হলে খিঁচুনি বা নিউমোনিয়া বা বাচ্চার কোনো মানে জটিলতা দেখা গেলে আমরা দোকান থেকে ওষুধ এনে খাওয়াতাম। এখন এখানে এসে যখন জানতে পেরেছি আপনাদের পরামর্শ, ডাক্তারের সাথে পরামর্শ করে এবং বাচ্চাটা দেখাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে, সেটা যখন জেনেছি আমরা এটাই করব। এখন থেকে বাচ্চার কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে নিয়ে ভর্তি হোক বা কোনো কিছু করার পর সুস্থ করে বাড়িতে নিয়ে আসবো। আমরা আগে জানতাম শিশু জন্মের পরে নাভিতে তেল বা পাউডার ব্যবহার করত।
এখন জানতে পারলাম তেল বা পাউডার ব্যবহার করা যাবে না। শিশুর জন্মের পর নাভিতে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হবে, আর নাভি সবসময় শুকনো রাখতে হবে। আমরা জানতাম আগে শিশুকে জন্মের পর গোসল করাতো, কিন্তু এখন ডাক্তাররা বলছে যে শিশুকে জন্মের পর গোসল করানো যাবে না, 3 দিন পর গোসল করাতে হবে, শুকনো কাপড় দিয়ে ডেকে রাখতে হবে, গা মুছে ফেলতে হবে, শুকনো রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার হোসনে আরা খানম রিপা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহেশখালী, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় এবং আলোচনা পর্ব। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের 4র্থ পর্ব, নবজাতকের বিপদচিহ্ন ও করণীয়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। নবজাতকের যে কোনো বিপজ্জনক লক্ষণ বা জটিলতা দেখা দিলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা ডাক্তারের কাছে নিতে হবে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, নবজাতকের বিপদচিহ্ন ও করণীয়। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।